আচ্ছা, দেখো এটা আমাদের নামকরণের একদম লাস্ট লেকচার, অল্প একটু বাকি আছে চাকরির যৌগের। তো চাকরির যৌগের এগুলো পড়বো আমরা। চাকরির যৌগ কি? চাকরির যৌগের দুইটা আছে, একটা হলো অ্যালিফেটিক, এগুলো তোমরা জানো, আর একটা অ্যারোমেটিক। বইয়ের ডিটেলসে লেখা আছে অ্যারোমেটিক অ্যালিফেটিক এগুলোর। এই বইয়ে কিন্তু খতে দেখবা, খতে বললে অ্যারোমেটিকের বৈশিষ্ট্য আসে, অ্যালিফেটিকের বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়তে হবে বোর্ড থেকে, ঠিক আছে? তো আমরা প্রথমে অ্যালিফেটিক নিয়ে কাজ করব। অ্যালিফেটিক নিয়ে পড়তেছে এক নাম্বারটা, এটা 2 নাম্বার। তো অ্যালিফেটিক নিয়ে যদি দেখি আমরা একটা নামকরণ, এরকম একটা যৌগ আছে, ঠিক আছে? CH3 দিয়ে দিচ্ছে। তাহলে কি হইব নামটা হইব আমাদের, নাম্বারিং করতে হবে অবশ্যই। নাম্বারিংটা দুইটা দেখাই, বুঝছো? প্রথমটা দেখালে বুঝবি না, নাম্বারিংটা এই জায়গা থেকে করলাম এক, প্রথমটা দেখলে বুঝবি না। দুইটা করলে পাশাপাশি আমরা একটা তুলনা দেব, 1 2 3 নাম্বারিং করলাম। নামটা হইব তাহলে 1 2, 1 2 এর সাথে কি আছে, এই যে শাখা যুক্ত আছে, তাহলে হইব 1 2 ডাইমিথাইল, 1 2 ডাইমিথাইল। এরপর নামটা হইব আমাদের, শাখার নামকরণ করছে, এরপর আমাদের মেন গ্রুপটার নামকরণ হবে। মেন গ্রুপটা এই যে ত্রিভুজের মতো চিহ্ন, এর নামকরণটা হবে চাকরিক যৌগ। তাহলে 1 2 ডাইমিথাইল। জিনিসটা কি, 3টা কার্বন, যত কোণা তত কার্বন, এটা জানার কথা। যত কোণা তত কার্বন, বেনজিনের ক্ষেত্রে মনে আছে বলছিলাম, যত কোণা তত কার্বন। তাহলে এটা কয়টা কোণা? 3টা কোণা। 3টা কোণার ক্ষেত্রে 3টা কার্বন, কোনো দ্বিবন্ধন দেখতেছি না, তাহলে নাম হইব আমাদের অ্যালকেনের ক্ষেত্রে 3 কার্বনের ক্ষেত্রে প্রোপেন, হইব। কিন্তু এই চাকরিক যৌগের ক্ষেত্রে সাইক্লো ওয়ার্ড ইউজ করতে হয়, সাইক্লো, এরপর হবে প্রোপেন। জানি অনেক প্রশ্ন আসছে, একটু শান্ত থাক। এরপরেরটা দেখি তাহলে বুঝুন, ঠিক আছে? আরেকটা দেখে আমরা তুলনা করি কেমনে কি হইলো। এরপরেরটা দিই, এটা ত্রিভুজে দিলাম, ত্রিভুজ দিয়া এবার দিলাম CH2, নিচে দিলাম, আচ্ছা এইভাবে না, 1 2 3 4, 1, আচ্ছা 1 2 3 4 5 এভাবে দিলাম। এটা দিয়ে দিব পরীক্ষা, ঠিক আছে? এরপর বলবো কি নামকরণ লেখো। তো কোনো দ্বিবন্ধন দেখতেছস না, ঠিক আছে? তো দ্বিবন্ধন না দেখলে বুঝে নেবে এটা কি আছে, অ্যালকেন আছে। এরপর যত কোণা তত কার্বন বলছি, তাই না? তো কোণা কয়টা, এই যে এই জায়গায় একটা কোণা, মানে এই জায়গায় একটা কার্বন, এই জায়গায় একটা কোণা কার্বন, এই জায়গায় কোণা কার্বন, এই জায়গায় কোণা কার্বন, এই জায়গায় কোণা কার্বন, এই 3 কোণাও কার্বন আছে। এখন তো হাইড্রোজেনটা বসাই দিই। এই কার্বন দেখ 2টা হাত আছে, একটা হাত একটা হাত, তাহলে কয়টা হাত বাকি আছে? 2টা হাত। ওই যে বাকি হাতগুলো থাকবে ওগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত থাকবে। এই কার্বন আর এই যে একটা হাত আর এই একটা হাত, বাকি হাতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত থাকবো, প্রত্যেকটারই CH2 হয়ে যাবে, ঠিক আছে? এভাবে একটু মাইঙ্গা লিখলে ভালো। এগুলো আসবে না যদিও, তাও শিখায় রাখি, কারণ বিভিন্ন জায়গায় দেখবি তো। তো এবার নামকরণটা কি হবে দেখ, আগের বার কি করছিলাম, আগের বার নাম্বারিংটা করছিলাম কি, এই যে শিকলের, মানে এই যে ত্রিভুজের বাইরে, তো ত্রিভুজের বাইরে যদি এবার নাম্বারিং করি 1 2 3 4 5 6, এইভাবে যদি করি তাইলে এইবার আমাদের ভুল হইব। কারণ কি, একসাথে দেখাইতেছি এই জন্য বলছি, তাহলে বুঝবি। কারণ হলো আগের বারেরটা দেখ, আগের বার ত্রিভুজে নাম্বারিং করছি কারণ ত্রিভুজে কার্বন সংখ্যা বেশি, একটা দুইটা তিনটা, কিন্তু বাইরে কার্বন সংখ্যা একটা একটা দুইটা, শুধু একদিকে করে শুধু একটা পেতাম। তাই আমরা ত্রিভুজে করছি, কারণ আমাদের যে জায়গায় কার্বন সংখ্যা বেশি ওই জায়গা থেকে নাম্বারিং করতে হবে, ঠিক আছে? আর এইবার যদি ত্রিভুজে নাম্বারিং করি, ত্রিভুজে আছে একটা দুইটা আর তিনটা কার্বন, আর বাইরে আছে দেখ কয়টা, 6টা কার্বন। তাহলে সরি 5টা কার্বন আছে এই কোণাটা বাদ দিলে। তাহলে আমাদের ত্রিভুজে কিন্তু কম সংখ্যক কার্বন থাকতেছে, তাই আমাদের লম্বা শিকলটা ধরতে হবে। লম্বা শিকল এবার বাইরে আছে, তাই আমাদের এইভাবে নাম্বারিং করাটা ঠিক আছে। এবার তো এবার নাম্বার কি হবে, এবার হইব, এবার কি মেইন শিকল কিন্তু এবার হোক, কারণ কি ওর লম্বা শিকল। তাহলে এবার শাখা কে, শাখা হইলো আমাদের এই যে ত্রিভুজটা, এটা হলো শাখা। তাই নামকরণ হবে আমাদের, একের সাথে যুক্ত আছে 1 নং কার্বনের সাথে, নামকরণ হবে 1। আর সাইক্লো হইব, কারণ কথা হলো সাইক্লো কখন হয়, লেখা রাখ সর্বদা, নোট করে লেখা রাখ সর্বদা সাইক্লো হবে। এগুলো এখন নোট করে অনেক মুখস্থ করতে পারে, জাস্ট যখন নোট করতে তখনই ভালো করে দেখ। সর্বদা সাইক্লো হবে, কারণ
আজকে চ্যাপ্টার মানে নামকরণ শেষ তো, পরে থেকে বিক্রিয়া করলে ইজি লাগবে। সর্বদা সাইক্লো হবে চক্রের নামের আগে। এই যে গোল চক্র, ত্রিভুজ চক্র, যাই দেখো এগুলো হবে আমাদের এইসবের যখন নামকরণ করব এর আগে সাইক্লো হবে। প্রথমটা দেখ 1,2 ডাইমিথাইল করছি, এগুলো আগে সাইক্লো দেয়। সাইক্লো দিচ্ছি কোনটা, এই যে 3 কার্বন যুক্ত ত্রিভুজ, তাহলে কি অ্যালকেন প্রোপেন, তখন দিচ্ছি সাইক্লো। আর এবার কি হবো, এবার প্রথমেই দিয়ে দিচ্ছি সাইক্লো, কারণ 1, এই যে সাইক্লো, কারণ এবার এটা শাখা হিসেবে কাজ করতেছে 1 সাইক্লো। 1 সাইক্লো। এবার কি হবো, তিনটা এর নামকরণ করতে হবে। নামকরণটা কি, 3 কোণ আছে, তাহলে কি প্রোপেন হইব? প্রোপেন হইব না, কারণ আগের বার প্রোপেন হয়েছে, কারণ ওটা মেইন গ্রুপ ছিল। এবার প্রোপেন হইব না, কারণ শাখা যখন যুক্ত হয় তখন একটা অ্যালকেন, একটা হাইড্রোজেন সরিয়া মিথাইল গ্রুপে পরিণত হয়ে যায়। যেমন এই যে দেখ, এটা যখন শাখা ছিল CH4, মিথেন থেকে মিথাইল হয়ে গেছে, তাই এটা যখন শাখা হিসেবে কাজ করবে এই জায়গাতে, প্রোপেন থেকে কি হয়ে যাব, প্রোপাইল হয়ে যাব। এই জিনিসটা যে মাথায় থাকে, প্রোপেন থেকে হয়ে যাব প্রোপাইল। 1 সাইক্লোপ্রোপাইন। মেন গ্রুপের নামকরণ করতে হবে। মেন গ্রুপে দেখ 5টা কার্বন আছে। আচ্ছা, আমি নাম্বারিংটা একটু ভুল করছি, একটা সেকেন্ড। এই যে কোণার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, একটা এবং মূলত আমাদের এই জায়গা থেকে, এই যে 1, 2, 3, 4, 5, আর এই কোণাটা হলো এই ত্রিভুজের, কিন্তু ত্রিভুজের, ঠিক আছে। তার নামকরণটা কি হবো, 1 সাইক্লোপ্রোপাইল পেন্টেন, যেহেতু 5 কার্বন পেন্টেন। তো এরকম যদি আরো একটা দেখি, আরেকটি লাস্ট। আচ্ছা, এরা এইসব, আচ্ছা দেখাই দিই, যেহেতু বলছি এরকম 4 কোণা বক্স দিয়ে দিচ্ছে। এরপর দিছে সি ট্রিপল বন সি, বন সিএইচ, বন সিএইচ3। এবার দেখ, প্রথমে দেখ, এবার কিন্তু অ্যালকেন নাই, অ্যালকাইন আইসা পড়ছে। আচ্ছা, উপরে আরেকটা দিয়ে দিই, এটা হলো সিএইচ3। এবার দেখ নাম্বারিং কোন জায়গা থেকে করবি। ভিতরেও 4টা আছে কার্বন, 1, 2, 3, 4। বাইরে কয়টা আছে, 1টা, 2টা, 3টা, 4টা। যে লম্বা শিকল কাউন্ট করি, উপরে গেলেও 4টাই থাকবো, এটা বাদ দিয়ে গেলে। তো উপরে নিচে দুই জায়গায়, সরি, চাকরির যোগের ক্ষেত্রে হচ্ছে একটা, আবার বাইরেও 4টা। তা কোনটার আমরা মেন শিকল ধরব, একটু চিন্তা কর, কোনটার আমাদের মেন শিকল ধরা যায়, কোনটা শাখা শিকল ধরা যায়। মেন শিকল হবে আমাদের এইটা, কারণ হলো 1, 2, 3, 4, এইভাবে নাম্বারিং করলাম। উপরেও 4 দিতে পারো, তাহলে এটা শাখা হিসেবে কাজ করতো। এটা যখন 4 দিছি, এটা শাখা হিসেবে কাজ করবো। এভাবে দিলাম কেন, কারণ ভিতরেও 4টা কার্বনই থাকতো, কিন্তু এই জায়গায় মেন শিকল এটা দেওয়ার কারণ হলো অ্যালকিন গ্রুপ আছে, আর অ্যালকিন গ্রুপের কিন্তু প্রায়োরিটি একটু বেশি। আমাদের মেন শিকল হলো এটা। তো আমার শাখা শিকলের নামকরণ করতে হবে। শাখা কি, এই যে এটা না, এটার নাম কি হবো, 1, একের সাথে যুক্ত আছে, তাহলে 1। আর এটা হচ্ছে চাকরির যৌগ, চাকরির যৌগের আগে হইব সাইক্লো, 1 সাইক্লো। আর যেহেতু 4টা কার্বন, তাহলে কি প্রোপেন বলবি, তাই না? সরি, বিউটেন বলবি, কিন্তু বিউটেন হইব না, যখন শাখা হিসেবে যুক্ত হয় মিথেন থেকে মিথাইল হয়ে যায়, তো ওইভাবে বিউটেন থেকে বিউটাইল হয়ে যাব, বিউটাইল। এরপর কার নাম হইব, এরপর দেখ মেন শিকল তো এই যে এতটুক, তাই না, এটা ম্যাটার। আবার আরেকটা শাখা আছে, এই যে CH3 এর উপর আছে, তো এই CH3 এর নামকরণ করতে হবে। CH3 নামকরণ করবি কতর সাথে যুক্ত আছে, 3 এর সাথে, তাহলে হবে 3 মিথাইল, 3 মিথাইল। এরপর এর নামকরণ করবি, যেহেতু অ্যালকাইন আছে, তাহলে বিউটাইনও লিখতে পারস, কিন্তু আধুনিক নিয়মে লিখলে বিউট 1, একের সাথে যেহেতু যুক্ত আছে, তাহলে বিউট 1 আইন, ঠিক আছে। এটা এক সেকেন্ড পানিটা খাই। এবার আমরা অ্যারোমেটিক, অল্প পোর্শন আছে অ্যারোমেটিক, ওইটা পড়ুম। অ্যালিফেটিক পড়া শেষ, অ্যারোমেটিক পড়ুম। অ্যারোমেটিকের নাম করে আমরা ডিটেলসে জানুম যখন অ্যারোমেটিক নিয়ে আমরা বিক্রিয়াগুলো শিখুম। তো প্রথমে জেনে রাখ কোনটার কি নাম একটু জানা লাগবো। একটা হলো আমাদের, এটার নাম কি, সরি, এই জিনিসটার নাম কি সবাই জানবে। এই জিনিসটার নাম হলো বেঞ্জিন। অনেকভাবে লেখে, দ্বিবন্ধন দিয়ে লেখে, মাঝে চক্র দিয়ে লেখে, এটা হলো বেঞ্জিন। কিন্তু যখন বেঞ্জিনের সাথে একটা পার্শ্ব শিকল যুক্ত হইব, তো ওইভাবে নামকরণ করতে হবে। যখন ধরলাম আমরা বমিন যুক্ত হয়েছে, তার নামটা হবে আমাদের, আগে শিকলের নামকরণ করতে হয়, কিন্তু শাখার নামকরণ বা শিকলের, শাখার নামকরণ, সরি শিকল না, শাখার নামকরণ। তার নামকরণ হবে আমাদের, এটা শাখা আছে ব্রোমো, আর মেইন গ্রুপটা হলো আমাদের বেঞ্জিন, ব্রোমো বেঞ্জিন, এইভাবে, ঠিক আছে। তো এটার নাম বলতে কি হবে, 2 নাম্বার দিয়া, এই যেটা CH3 আছে, তাহলে কি হবে, নামটা হবে আমাদের, প্রথমে শাখার নাম, তাহলে হবে আমাদের মিথাইল, মিথেন না কিন্তু মিথাইল, একটা হাইড্রোজেন কম আছে, আর এরপর মেন শিকলের মেন
যে জিনিসটা সেটার নাম, তাহলে হবে আমাদের মিথাইল বেনজিন। এর বাণিজ্যিক নামটা মাথায় রাখা লাগবো, এগুলো আমি এক পৃষ্ঠায় আমি নোট করে দিয়ে দেবো কোনগুলো বাণিজ্যিক নাম মাথায় রাখা লাগবো। আমার তো নোট আছে এখনো। বাণিজ্যিক নাম হলো টলুইন। টলুইনের কাজ কি কি করে এগুলো আমরা ডিটেলস করব। আরেকটা হলো আমাদের কিছু লেখা রাখা, আপাতত একসাথে আমি দিয়ে দেবো। এটা হলো আমাদের NH2 যদি থাকে তাহলে কি হইব নামটা, NH2 হলে নামটা চিন্তা করো কি হইব, নর্মাল নাম। নাম হবে অ্যামিন গ্রুপ আকার শাখা হিসেবে আছে, তাই না? আর মনে আছে অ্যামিন শাখা হিসেবে যদি থাকে তাহলে উচ্চারণটা আমাদের এই অ্যামিনো, অ্যামিনো, অ্যামিনে পড়াইছিলাম অ্যামিনো, আর কি আছে বেনজিন, তাহলে হবে অ্যামিনো বেনজিন, এক লাইন হবে কিন্তু অ্যামিনো বেনজিন। এরপরে আমরা আচ্ছা, এর এর যে বাণিজ্যিক নাম, এর বাণিজ্যিক নামটা মাথায় রাখ, লাল কলম দিয়ে লেখা দিই। এর বাণিজ্যিক নাম হলো আমাদের অ্যামিনো বেনজিনের বাণিজ্যিক নাম হলো অ্যানিলিন, 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 ঠিক আছে। এরপর আমাদের এই জিনিসটা যদি নাম দেখি COOH, এই জিনিসটার নাম হলো, আর একটা পাশাপাশি দেখি অ্যাসিড গ্রুপ যুক্ত করছি, অ্যালডিহাইড গ্রুপ যুক্ত করলাম, তাহলে এটার নাম হবে আমাদের একটু মাথায় রাখা লাগবে, একটু ডিফারেন্ট এগুলা, বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড এগুলো একটু ডিফারেন্ট। আর এটা হলো আমাদের বেনজালডিহাইড, বেনজালডিহাইড। মনে আছে প্রথম ক্লাসে পড়াইছিলাম বেনজিন, বেনজাইল, বেনজাল, বেনজো, ওই জায়গা থেকে বেনজাইল কেমনে আসছে এটা মাথায় রাখা যায়, বেনজালডিহাইড। এরপর আমাদের আরো আছে, যদি আরেকটা লিখি, এক সেকেন্ড কলমের থিকনেসটা একটু কমায় দিই। CONH2 এর নাম কি হবে তাহলে? এর নাম হবে আমাদের, দেখ জিনিসটা হয় কি, এর নামটা হলো আমাদের বেনজামাইট, বেনজা, বেশি চিকন হয়ে গেছে, একটা সেকেন্ড। এর নামটা হয় আমাদের বেনজামাইট, বেনজামাইট কেন? জিনিসটা দেখ CO ছিল তাই না, CO ছিল, COর জায়গায় NH2 আরেকটা কিছু মিললে NH2 এসে বসে, মানে কি NH2 কারোরে প্রতিস্থাপিত করছে, ছিল মূলত বেনজোইক অ্যাসিড, COH টা ছিল, এর সাথে আমাদের অ্যামিন গ্রুপটা আইসা পড়ছে, অ্যামিন গ্রুপ আইসা ও করছে কি OH কে বিতাড়িত করেছে, তাহলে হয়ে গেছে আমাদের CONH2, যে থেকে আমার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড প্লাস অ্যামাইড থেকে বেনজামাইট, ঠিক আছে? এত কিছু না বুঝতে হইব। আরো আছে ফেনল আছে, বেনজোইল ক্লোরাইড আছে, অর্থো মেটা প্যারা আছে, ওগুলো আমরা যখন যে অ্যারোমেটিকে যাব তখন আমরা এই জিনিসগুলো ক্লিয়ার হবো, এখন পড়াইলে মনে থাকবো না, আর ওই জায়গায় ডাবল পড়া হয়ে যাবো। তো এই জন্য বলছিলাম এই লেকচারটা খুবই ক্ষুদ্র এবং টাইম লাগবে না। আর নামকরণ এই জায়গায় শেষ, কিন্তু নামকরণ থেকে কঠিন কোশ্চেন কোনো জায়গায় আসে না, আমরা বিক্রিয়া করুম তখন আমাদের নামকরণ করা লাগবে, ঠিক আছে, যখন আমরা চ্যাপ্টার শুরু করব। তো আমাদের এখন আমরা শুরু করব সমানুতা, আইসোমার, ঠিক আছে, সমানুকরণ বা সমানুতা, সমানুও বলে, অনেক কিছু বলে, বা আইসোমার, আইসোমারিজম, অনেক কিছু বলে, সমানুতা বলে। সমানুতা থেকে বই এইভাবে প্রকাশ করা হয়, সেম সং ডিফারেন্ট ড্যান্স, সেম সং ডিফারেন্ট ড্যান্স। এর যদি একটু বাংলায় বলি তাহলে হলো আমাদের আইসো মানে কি মনে আছে? আইসো, আইসো আইসোবার পড়েছিলাম, আইসো মানে হলো সেম। আর মেরোস, ঠিক আছে, এই যে মার আসছে মেরোস শব্দ থেকে, মেরোস অর্থ হলো আমাদের পার্টস বা অংশ, মেরোস অর্থ হলো আমাদের পার্টস বা অংশ, তাহলে আইসোমারিজম কি? আইসোমারিজম হলো আমাদের সাধারণ সংখ্যা কি সেম থাকবো, এই জায়গায় সাধারণ সংকেত সেম থাকবো, একটু পরে দেখুন সাধারণ সংকেত কি, সাধারণ সংকেত সেম কিন্তু গাঠনিক লেখারা যা এখন লিখবো কিছু যাতে মিস না যায়, সাধারণ সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এটা হলো আমাদের আইসোমার। গাঠনিক সংকেত মানে কি? গাঠনিক সংকেত হলো আমাদের স্ট্রাকচারটা, স্ট্রাকচার, এটা হলো আমাদের, মনে কর দেওয়া আছে C4H10, এটা দেওয়া দিচ্ছে, বলছে এটা হলো আমাদের সাধারণ সংকেত দেওয়া দিচ্ছে, এখন বলছে এটা সাজাও, এটা তো আমি অনেক ভাবে সাজাতে পারি তাই না, হাইড্রোজেন কার্বন এক এক জায়গায় এক একটা রেখা দ্বিবন্ধন ত্রিবন্ধন দিয়া, এটা কি আছে বলতো?
এটা কিন্তু অ্যালকেন, ওই যে C4H2n+2 4 2 8, এটা বোঝা যায়। এগুলো না পারলে কিন্তু এখন আমার দোষ, এগুলো 9 10 এ পড়া। অ্যালকেন সংকেত CnH2n+2 4 বসাইলে হয়ে যায়, দেখ 10 হয়ে যায়। এটা যদিও অ্যালকেন আমি শিখাই দেবো, সমস্যা নেই। কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। গাঠনিক সংকেত মানে কি, স্ট্রাকচার এর অনেক ভাবে সাজাইতে পারছি, ওই জিনিসটাই বলছি। তো এবার আইসোমার, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই 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 ইম্পর্টেন্ট টপিক বোর্ডের জন্য মোটামুটি, কিন্তু অ্যাডমিশন এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তো আইসোমার হলো আমাদের মোটামুটি দুই প্রকার। একটা হলো আমাদের গাঠনিক অনুযায়ী, গঠনের ভিত্তিতে, আরেকটা হলো আমাদের স্টেরিও। স্টেরিও কি এখন না, একটু পরে আসতেছে। স্টেরিও বা ত্রিমাত্রিক। তো গাঠনিক যে আছে এর মধ্যে হলো আমাদের শিকল সমাণু, শিকল সবকিছু সে সমাণু আছে, আইসোমার বা সমাণু। বইয়ে বাইরে যাবি দেখবি, কবির স্যারের বইটা ফলো করলে একটু আমি বুঝাই দিলে সহজ লাগবে ওই বইটা পড়তে। শিকড় সমাণু। এরপর আছে আমাদের কার্যকরীমূলক, কার্যকরীমূলক। এরপর আছে আমাদের অবস্থান সমাণু। এরপর হলো আমাদের টটোমারিজম, টটোমারিজম বা মরিজম একই জিনিস, টটোমারিজম। 5 নাম্বার হলো আমাদের মেটামারিজম, মেটামারিজম, মেটামারিজম। একটু লেখা দেখ, দাঁড়া একটু মোটা করে লিখে, মনে হয় বুঝতে অসুবিধা হয়। এক সেকেন্ড, টটোমারিজম, মেটামারিজম, গাঠনিক সংখ্যা। তখন এগুলো আমরা ডিটেলস পড়বো, এটা 5টা এই সমানু আছে, এগুলো আমরা ডিটেলস পড়বো। এই জায়গায় একটু খাতা ফাঁকা রাখিস, এই যে ডান পাশে, ঠিক আছে? আমরা পরে এসে লিখে যাবো স্টেরিওতে কি কি আছে, না রাখলেও সমস্যা নেই, পরে এক জায়গায় লেখা যায়। তো প্রথমে আমরা কোন শিকল সমাণু, শিকল সমাণু বা শিকল সমাণু তো একই জিনিস। দেখ, শিকল সমাণু ওয়ার্ডেই বলে দিছে, শিকল সমাণু, ঠিক আছে? মানে হলো এই জায়গায় সাধারণ সংকেত, এই আমি বলে রাখি, সমাণুকে কিন্তু অনেক 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 পড়ালেখা আছে, ঠিক আছে? এখন আমাদের হাতে তো অত সময় নেই, আমি জাস্ট অতটুকু দেখাই দিব যে বোর্ডটি ইজি কভার হয়ে যাবো, প্লাস অ্যাডমিশনে কোশ্চেন করলে তোর আটকাবি না, ঠিক আছে? আটকাবি না, কিন্তু এই জায়গা থেকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন আসতে পারে, অনেক নতুন টাইপের, ওগুলোর জন্য অনেক সময় দরকার। এই জায়গায় সাধারণ সংকেত সেম, কিন্তু কিন্তু শিকলের গঠনের, শিকল সমাণু যেহেতু, তাই শিকলের গঠনের ভিন্নতা থাকবে। ওই যে ডিফারেন্ট ড্যান্সটা আছে না, ওইটাই ভিন্নতা থাকবে। সেম সং ডিফারেন্ট ড্যান্স, ভিন্নতা থাকবে সেম সং, মানে যে সাধারণ সংকেত সেম, আর ভিন্নতার যে ডিফারেন্ট ড্যান্স সেটা হলো শিকলের গঠনে, যেহেতু শিকল সমাণু বলছে। তো উদাহরণ না দিলে আমাদের কিছুই বোঝা হয় না, তার উদাহরণ দিলে সবচেয়ে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। তো আমি উদাহরণ দিলাম C4H10, এটা দেখে এখন এটার পরীক্ষা বেশি আছে। তো C4H10 এর সংকেত কি, CnH2n+2, এই যে 4 বসাইলে হয়ে যায় জিনিসটা। এটা কার সাথে ম্যাচ করতেছে? অ্যালকেনের সাথে না? অ্যালকেনের সাথে যদি ম্যাচ করতেছে, তাহলে এটা কি আমি অ্যালকেনের অনুযায়ী সাজাই দেবো। তাহলে কার্বন 4টা আমার দিতে হবে, 1 2 3 4। আর কত ভাবে সাজানো যায় দেখি, 1 2 3। একটা কার্বনটা যদি মাঝে মাঝে রেখে দিই, এভাবে সাজানো যায়। দেখ তো আর অন্যভাবে সাজানো যায়নি। তো আমি যখন তখন মতো ছাত্র ছিলাম, আমি এইভাবে বলতাম 1 2 3, আর নিচে একটা 4, এইভাবে দেওয়া যায়। এখন খেয়াল কর, এই জিনিসটা আর এই জিনিসটার মাঝে কি বিন্দুমাত্র পার্থক্য আছে? কোনো পার্থক্য কিন্তু নাই, কারণ নাম্বারিং করলে হয়ে যায় 1 2 3 4, এটাই 4টা কার্বন, এটার মধ্যে 1 2 3 4, এটার মধ্যে 4টা কার্বন, কোনো পার্থক্য নাই। কিন্তু এই জায়গায় নাম্বারিং করলে 1 2 3, ওই যে একটা শাখা থাকে। তাই এই জায়গায় আপাতত আমাদের দুইটাই হইতাছে, ঠিক আছে? দুইটা হইতাছে, আর হইতাছে না। অ্যালকিন থাকলে অনেক কিছু হইতো। আর সাইডে কিন্তু হাইড্রোজেন বসাই দিবে অবশ্যই। পরীক্ষায় অ্যাডমিশন এগুলো আঁকতে বলে, বইটা অনেক অনেক অনেকবার আসছে আগে, সম্ভবত 15-16 সালে, আগে বেশি আসতো। তো একটা ফর্মুলা মাথায় রাখ, এটা খুবই পাওয়ারফুল টেকনিক, ফর্মুলা না, কার্বন সংখ্যা সাইড হলো আমাদের সমাণু সূত্র, সমাণু সূত্র, ঠিক আছে? কার্বন সংখ্যা সমাণু সূত্র। কার্বন সংখ্যা যদি কার্বন 1 থেকে কার্বন 7 হয়, তাহলে ফর্মুলা উঠবে 2 to the power n - 4 + 1।
কার্বন সংখ্যা যদি 8 হয়, এটা মাথায় রাখা লাগবে, অ্যাডমিশন অনেক আসে 2n-4 + 2। কেমনে রাখবি তোর হিসাব, আমার না। তখন মতো থাকতে এগুলো এখনো কিন্তু আমার মনে আছে, শুধু তখন মতো 2n-4 + 3 বুঝাই দিতেছি, 4n-4 + 11, ঠিক আছে। এই জায়গায় এনটা কি, এন, এই জায়গায় এনটা হলো আমাদের, এন হলো আমাদের কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা, ঠিক আছে। আর মাথায় রাখ, 1 থেকে 3 কার্বন সংখ্যার জন্য বা এন এর মানের জন্য 1 থেকে 3 মানে জিনিসটা বুঝতে কি, C1 থেকে C3 হইলে, মানে C1 থেকে C3 হইলে, ওই যে C1 থেকে C7 লিখছি না, এটা একটু মডিফাইড ভার্সন হলো, C1 থেকে C3 হইলে আমাদের সমানু হবে, সমানু হবে একটি, সমান হবে একটি। এখন কিচ্ছু বুঝছিস না তাই না, বুঝাই দিই। কোশ্চেনটা লেখ, একটা কোশ্চেন দিলে বুঝতে যাবো, এরপর এই জায়গায় আসতেছি। কোশ্চেনটা হলো C5H12, এটা কি অ্যালকেন, মানে এই ফর্মুলা ইউজ করতে পারো এটা, আচ্ছা এই ফর্মুলা কিন্তু শুধু অ্যালকেনের জন্য, শুধুমাত্র অ্যালকেনের জন্য, ভুল করিস না, শুধু অ্যালকেনের জন্য লেখা রাখ, অ্যালকেনের জন্য, শুধু অ্যালকেনের জন্য, অন্য কিছু কোনো ফর্মুলা নেই, ওটা হাতে রাখতে হয়। অ্যালকেনটা সহজ সরল দেখে সুবিধা আছে। C5H12 বলছে সংকেত দ্বারা মোট কয়টি সমাণু সম্ভব, এটা একটা কোশ্চেন। বলছে তাদের নাম ও সংকেত লিখো। অ্যাডমিশনে গেলে ওগুলি স্ফুটনাঙ্কের ক্রমটম আছে, ওগুলো এখন লাগে না। তো C5H12 জিনিসটা কি, আমাদের অ্যালকেন, মানে আমরা ওই ফর্মুলা ইউজ করতে পারবো। বলছে মোট কয়টি সমাণু সম্ভব, এখন দেখি ফর্মুলায় আসি। কার্বন সংখ্যা বলছে যদি কার্বন 1 থেকে কার্বন 7 হয়, তার ফর্মুলা হবে 2n-4 + 1। কার্বন সংখ্যা যদি 8 দেওয়া থাকে তাহলে 2n-4 + 2, 9 দেওয়া থাকলে এটা, 10 দেওয়া থাকলে এটা, ঠিক আছে। তো এখানে কার্বন সংখ্যা কত, এই জায়গায় দেখ, কার্বন সংখ্যা হলো C5, 5টা, কার্বন হলো আমাদের 5টি। তো ফর্মুলা কোনটা হবে, ওই যে প্রথমটা, কারণ এর মাঝে পড়ে যেতেছে C1 থেকে C7 হলে এটা হবে, কারণ 5 1 থেকে 7 এর মাঝে। তো ফর্মুলা হবে কি 2n-4 + 1, তাহলে সমানু হবে 2n-4 + 1, যে জায়গায় n এর মান হলো কত, 5, কারণ n হলো আমাদের কার্বন সংখ্যা। তো এই জায়গায় দেখ 3টি আসে, 3টি, ঠিক আছে, 3টি আসে, কার্বন সংখ্যা 5 হলে 3টি আসে। আর মাথায় রাখি C1 থেকে যদি C3 হয় সমান একটি আসবে, এটা ধরো ট্রাই করে, কোনো একটা উদাহরণ দিয়ে ট্রাই করে দেখতে পারো। এখন এটাই জানে, শুধু বলছে কোশ্চেনে দেখ সংকেত দ্বারা মোট কয়টি সমাণু সম্ভব, তাদের নাম ও সংকেত লেখো, নাম ও সংকেত লিখতে হবে, ঠিক আছে। 3টা কার্বন, সরি 3টা সমাণু, কার্বন কয়টা, 5টা, মানে কি 3 ভাবে ওদের সমাণু যতটা, মানে ওদের ততভাবে সাজানো যাবে। আর 5টা কার্বন, তার প্রথমেই তোরা এই সোজাসুজি দাগ দিয়ে দিবি, 5টা কার্বন হয়ে গেল, এটা এক ভাবে হয়ে গেল। 2 নম্বর ওয়েতে যদি আমরা দেখি আর কিভাবে সাজানো যায়, 1 2, আচ্ছা হয়ে গেছে, এইভাবে তো সাজানো যায় তাই না, এটা নতুন একটা হয়ে গেল। 3 নম্বরে যদি যাই তাহলে হবে আমাদের 1 2 3 4, কোনো একটাকে আমি শাখা বানাই দিই, এই যে এটা, তো এটা কি হইলো, এটা কিন্তু হয়নি, কারণ কি এই জিনিসটা নাম্বারিং করে 1 2 3 4 5, এটা কি 1 2 3 4 5, এটা যা কথা এটা তাই কথা, তাই এক জিনিস বারবার লিখুন না। তো এই শাখাটা এই জায়গায় দেখলে দেখতেছি হয়ে যায়, হয় না, তো কই দিতে হবে, আমি একটু চেঞ্জ করে এই জায়গায় দিয়ে দিই, তাহলে দেখ আরেকটা নতুন সম্ভব হয়ে যায়, কারোর সাথে মিলবো না, এই জায়গায় নাম্বারিং কর অন্য কিছু, এই জায়গায় নাম্বারিং কর অন্য কিছু। আচ্ছা এটা নাম্বারিং করে দিই, এই যে যে কোনো জায়গা থেকে 1 2 3 হরিজন্টালি ধরি, তার উপরে কি শাখা, এগুলা ঠিক আছে। এবার তোর করে তোল ভাই, কার্বনটা তো এই জায়গায় দিছি, কার্বনটা তো আমি এই যে 4টা কার্বন আছে, এটা তো আমি এই 3 নাম্বার কার্বন না দিয়ে 2 নাম্বার কার্বনও দিতে পারতাম তাই না। আচ্ছা একটু খেয়াল করতো, এই যে নাম্বারিংটা একটু ভুল করছি, কত এটা কি হবে, নাম্বারিংটা কিন্তু এই দিক থেকে হইব না, কারণ কি যে জায়গায় শিকলের প্রাধান্য ওই জায়গায় দেখতে হবে, মানে নাম্বারিংটা হইব আমাদের এদিক থেকে 1 2 3 4, কারণ কি জিনিসটা তো অ্যালকেনি, আর উপরে শিকল, যে সরি শাখা, আবার শিকল বলতেছি, তো শাখার কিন্তু নিজস্ব পাওয়ার থাকে, তাই আমরা যে দিক থেকে শাখা কাছাকাছি হবে তো এই দিক থেকে আমরা কাউন্ট করব। তো
কথা হলো একজন বললো কি ভাই এই জায়গাতে সি দিতে পারি তাহলে সমস্যা কি, তাহলে দেখ একই জিনিস হয়ে যাবে, 1 2 3 4 শাখা যে জায়গায় ওই জায়গায় নাম্বার কাউন্ট করবো। এটা দেখতে একটু ভিন্ন লাগতেছে কিন্তু জিনিস সেম, এটা যায় এটাও তা। তো এর মধ্যে 3 টাইপ হলো। কিন্তু আমরা কথা হচ্ছিল কি সমানুপাম কয়টা, সমানুপাম আমরা 3টাই, তা হয়েই গেছে 3টাই, আর কোনোভাবে সাজানো যায় না। ধরো ট্রাই করে দেখতে পারো। এখন কত, যদি আমরা একটু লেখা রাখ, শাখা যত বৃদ্ধি পাবে, ঠিক আছে, এই যখন বাড়ানোর চিহ্ন দেবো বুঝে যাবে ওটা বাড়তেছে বা কমতেছে। মানে কি শাখা যত বৃদ্ধি পাবে আকারটা তত ছোট আসবে। দেখ খেয়াল কর, আগেরটা গেলে বুঝবি। এই যে পাঁচটা ছিল এইভাবে, কোনো শাখা ছিল না, তাহলে এটা লম্বা লম্বি ছিল, ঠিক আছে, দেখতে বড় মনে হয়। যখন শাখা এসে পড়লো এগুলো একটা ছোট জায়গায় এসে পড়লো, এক জায়গায় কনজাস্টেড হয়ে গেল। শাখা যখন বাড়বো তাহলে কি আকার তত ছোট হইব। আর আকার যদি ছোট হয় তাহলে পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল, ফিজিক্সে পড়ার কথা বা কেমিস্ট্রি পড়া, পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল কি, পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল কি, আকার কমলে কি ক্ষেত্রফলটা আমাদের কমে যাব। আর পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল যদি কমে মানে কি, এই যে কার্বনটা আগে এইভাবে ছিল, নর্মাল ছিল, আর এরপর আমরা ধর এই সমানোর জন্য এইভাবে করে দিলাম, আর পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল হলো আমাদের কমছে আকার কমার সাথে সাথে। তো পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল কোনটার কম, এটার কম না এটার কম, অবশ্যই এটার কম। তো যদি কমে বিকর্ষণের পরিমাণ কি বাইরে যায় না, কারণ কি এটা একদম ছোট কাছাকাছি চলে এসে পড়ছে, এর মতো লম্বা নাই। দেখ এই জিনিসটা এটাকে বিকর্ষণ করতে পারতো না, অনেক দূরে, কিন্তু এবার এই জিনিসটা এটাকে বা এটাকে খুব কুইক বিকর্ষণ করে দেয়, কারণ কি পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল বেশি, তা পৃষ্ঠগুলো সরি কম, পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল যদি কম হয় বিকর্ষণের পরিমাণ বেশি হবে। আর বিকর্ষণের পরিমাণ যদি বেশি হয়, আচ্ছা বিকর্ষণের পরিমাণ আর কি কি থাকবে, একটা সেকেন্ড। আচ্ছা আরেকটা লেখা যায় স্ফুটনাঙ্ক, হালকা লেখা আছে স্ফুটনাঙ্ক, বিকর্ষণের পরিমাণ যদি বেশি হয় স্ফুটনাঙ্ক কমবো না বাড়বো, খেয়াল করে স্ফুটনাঙ্ক কি, যে অবস্থায় ফুটতে শুরু করে, ঠিক আছে, স্ফুটনাঙ্ক। আর গলনাঙ্ক হলো যে তাপমাত্রা বা যে ক্রান্তির তাপমাত্রা কমতে শুরু করে। তাই ক্ষেত্রফল যদি কমে বিকর্ষণ বাইরে যাবে, বিকর্ষণ বাড়লে এই জিনিসটা আনস্টেবল হয়ে যাবে না, বন্ধনগুলো ভেঙে যাবে না আস্তে আস্তে, বা বন্ধনগুলোর মধ্যে যে বন্ড এনার্জি ছিল ওগুলো কমে যাবে না। তাই বিকর্ষণ যদি বাড়ে তাহলে আমাদের স্ফুটনাঙ্ক কি হবে, স্ফুটনাঙ্ক কমে যাব। কারণ কি বিকর্ষণ বাড়লে স্ফুটনাঙ্ক ধর আগে ছিল 100°C, এখন বিকর্ষণ বাড়ছে, সংসারে ঝামেলা হয়েছে, তো এবার এবার কমে হয়ে যাবো ধর 80-তে চলে আসলো, কারণ আগের মতো বন্ড নাই, বন্ড ভাঙাম কি হইব 80-তে চলে আসলো, এই জন্য স্ফুটনাঙ্ক কমে যায়। মানে কি আমাদের শিকল যদি বাড়ে, এটা খুব ইম্পর্টেন্ট, এই যে জিনিসটা দেখাইলাম খুবই 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 ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখতো জীবন সুন্দর হইব। শিকলের পরিমাণ যদি বৃদ্ধি পায়, নর্মাল এই যে শিকল শিকল বলতে বুঝছি এগুলো, এই যে কার্বন 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 সিরিয়াল অনেকগুলো বৃদ্ধি হতে থাকলে, তাইলে আমাদের স্ফুটনাঙ্কটা কি হয় একটু খেয়াল কর, নিজেই চিন্তা কর, জাস্ট আমার উত্তরে আসে বসে থাকিস না, একটু চিন্তা কর, এই শিকলটা অনেক লম্বা হয় তাহলে কি হবে, শিকলটা যদি অনেক লম্বা হয় স্ফুটনাঙ্ক কি হবে আমাদের বাইরে যাবো, বুঝতে পারছো কেন পারবো। তোরা এইভাবে টেকনিক গুলো ইউজ না করে ডিরেক্ট নিজের থেকে বের করতে পারো। শিকল যদি বাড়ে, শিকল বাড়লে কি হইব, বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, তাহলে ওর মাঝে বিকর্ষণ কমে যাব, বিকর্ষণ পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল বাইরে যাব, বিকর্ষণ কমে যাব। আর বিকর্ষণ কমলে যৌগটা স্টেবল হয়ে যাবে, স্টেবল হলে ওরা আমাদের ফুটাইতে অনেক 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 তাপমাত্রা প্রয়োজন, তাই স্ফুটনাঙ্ক বেশি। কিন্তু আমাদের শাখা যদি বাড়ে, একটু আগে শাখাটা দেখছি, শাখা যদি বাড়ে তাহলে পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল কমে আসে, মানে কি বিকর্ষণ বাইরে যায়, তাহলে আমাদের স্ফুটনাঙ্ক কমে যায়, ঠিক আছে, এই জিনিসটা না বুঝলে ক্লাসে জিজ্ঞেস করতে পারো, স্ফুটনাঙ্ক কমে যায় শাখা বাড়লে। তো আমাদের এটা হলো আমাদের শিকল সমারোহ। এরপর হলো আমাদের কার্যকরী সমাণু, কার্যকরী সমাণু, কার্যকরী সমাণু মানে এখানে সাধারণ সংকেত সেম, সাধারণ সংকেত সেম, কিন্তু এই জায়গায় কার্যকরী মূলক, আগে ছিল শিকল ভিন্ন, এইবার কার্যকরী বলছে, কার্যকরী কি থাকে মূলক থাকে, তাই কার্যকরী মূলক কি হইব ভিন্ন হইব, সেম সং ডিফারেন্ট, একটা ডিফারেন্ট থাকতে হবে। তো
জিনিসটা এই জিনিসটা অ্যাডমিশন একটু প্যারা দেয়, কারণ এই জিনিসটা একটু টাইম নিয়ে পড়ানোর দরকার, কিন্তু বোর্ডে যেহেতু আসে না তাও আমি শিখাই দিই। H3H2, ঠিক আছে, এই জিনিসটা দেওয়া থাকলো। H3 তোর তোর কোশ্চেনে দেয়া দিল, আমি বললো এটা সমাধান বের করো। এটা তো অ্যালকেন না, সরি অ্যালকেন মানে কি বলতে চাইছি, এটা মানে আগেরটা যখন দেখছি তখন কোনো গ্রুপ যুক্ত আসছিল না, কার্বন হাইড্রোজেন ছিল, কিন্তু এই জায়গায় অক্সিজেন নামের একটা কার্যকরী মূলক যুক্ত আছে। তো শুধু অক্সিজেন থাকে না, অক্সিজেনের সাথে ওইচ বা কিছু একটা কার্বন কিছু একটা যুক্ত আছে। তো এটা যদি ভাঙ্গি, এটাই পরীক্ষা আসে করে ফেলা আমরা দেখতে পাবো, চয়নটা হবে আমাদের C3 CH2 CH2, তিনটা কার্বন দিয়ে দিচ্ছে, হাইড্রোজেন কয়টা, আটটা, বুঝছো কয়টা, 5 6 7, আর একটা বাকি, একটা হাইড্রোজেন বাকি, একটা অক্সিজেন, তাহলে হয়ে যাবে OH। এটাই, আর কিচ্ছু না। তাহলে কি হলো আমাদের, অ্যালকোহল হয়ে গেল, ঠিক আছে। এরপরে এটারও কিন্তু আরেকটা সমন্বয় সাজান যায়, এটা আরেকটা সমন্বয় কি, এই যে CH3 CH বন্ড CH3 6, সব ঠিক আছে, তিনটা কার্বন হয়ে গেছে, আর হাইড্রোজেন হলো 6 7, কিন্তু আমাদের আরেকটা হাইড্রোজেন বাকি আর অক্সিজেন বাকি, তাহলে এটাও হয়ে যাবে, এটাও একটা সমাণু, এটা একটা সমাণু, ঠিক আছে। এটা মাত্র দেখ, তো ওর সাথে করতে করতে মাথায় এসে পড়লো। এবার C3H8 আরেকটা আছে, মাথায় রাখবি, C3H8 CnH2n, যদি বলে CnH2n প্লাস 2 ইন্টু ও, এটা যদি থাকে তাহলে এই যে সমানুতা হয়, এগুলো আমি এক চ্যাপ্টারে নোট করে দিলে ভালো হইতো, নোট করে দিই, আমার সমস্যায় নোট আছে, নোটটা দিলে তো অসুবিধা হইব। তাহলে হইব আমাদের সমানুগুলো হইব আমাদের অ্যালকোহল, আরেকটা হলো আমাদের কি হইব, ইথার হইব। ইথার চিনি, না চিনলে খবর আছে, পড়াইছি কিন্তু। ইথার হলো CH3O1 CH2 CH3, একটা ইথার হয় যেখানে মাঝে অক্সিজেন থাকে আর আশেপাশে দুইটা হাত থাকে, ওটাকে বলে ইথার। এটা ইথার হইলো, ঠিক আছে। ইথার নামকরণ, নামটা পারবি না মনে আছে, যে মিথাইল ডাই, মিথাইল সরি মিথাইল ইথাইল ইথার। হুম। এরপর আমাদের এক সেকেন্ড, দুটা কার্বন সহ একটা, ঘুম পাইতেছি। আমরা 32 মিনিট হয়েছে, আচ্ছা আজকে এ পর্যন্ত থাক। সমান জিনিসটা আমি আরেকটা লেকচারে, মানে এটা কি সমান যা শুরু করলাম, কার্যকরীমূলক সমান পর্যন্ত আরো তিনটা আছে, তিনটা পড়াইতে টাইম লাগবে, শেষে দুইটা পড়াশোনা আছে। আজকে এ পর্যন্ত থাক, তো যখন দুইটা ক্লাস একই সাথে ইউটিউবে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, পড়াশোনা ঠিক মতো করিস, নোট করে রাখবি।